হ্যালো স্টুডেন্টস, সায়ন টিউশন সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা যারা সিবিসিএস আন্ডারে 6 সেমিস্টারে ডিএসই এডুকেশন পরীক্ষা দেবে, তাদের জন্য আজকের ক্লাসটি এডুকেশন সম্বন্ধীয় আজকের ক্লাসটি গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ ক্লাসে আমি আজকে আলোচনা করব পরামর্শ দানের প্রকারভেদ, টাইপ অফ কাউন্সিলিং। টাইপ অফ কাউন্সিলিং আগে বুঝতে হবে কাউন্সিলিং কাকে বলে। সেই কাউন্সিলিং কাকে বললে এক কথায় যদি আমরা বলি, মানে কাউন্সিলিংয়ের বাংলা হলো পরামর্শদান। আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি থেকে পরামর্শ নেই। সেই পরামর্শ দানের প্রক্রিয়াগুলোকে, সেই পরামর্শ দানের যে ধরনগুলোকে, সে পরামর্শ দানের যে প্রকারভেদ, মানে কত ভাগে ভাগ করা যায়, সেই সম্বন্ধেই আজকে আমি আলোচনা করব। মানে ব্যক্তি বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়, সেই জন্য আমরা আমাদের থেকে অভিজ্ঞ কোনো একজন ব্যক্তি থেকে, কোনো একজন টিচার থেকে পরামর্শ নেই, তাকে বলা হয় পরামর্শদান। এই পরামর্শদানকে প্রথমত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো ব্যক্তিগত পরামর্শদান, একটা হলো দলগত পরামর্শদান। ব্যক্তিগত পরামর্শদান কাকে বলবো আমরা? যখন কোনো ব্যক্তি এককভাবে পরামর্শ, মানে ইন্ডিভিজুয়ালি এককভাবে পরামর্শ নেওয়ার জন্য বা দেওয়ার জন্য আসে, তখন তাকে ব্যক্তিগত পরামর্শদান বলে। অনেক ক্ষেত্রেই এই সমস্যার কারণে ও পরিস্থিতির মধ্যে আপাতভাবে সাদৃশ্য থাকলেও বিভিন্ন ব্যক্তির মধ্যে তার প্রতিফলন বিভিন্নভাবে হয়। তো তাই সমস্যা সমাধানের জন্য ব্যক্তিগতভাবে সমাধান হওয়াই যুক্তিযুক্ত। মানে ব্যক্তিদের সমস্যা তো একই রকম হয় না, সেই জন্য এক একজন ব্যক্তির ক্ষেত্রে যেহেতু এক এক রকম সমস্যা, সেই জন্য ব্যক্তিগত নির্দেশনার মাধ্যমে একজন একজন করে সমস্যা সমাধান করাকেই বলা হয় ব্যক্তিগত পরামর্শদান। আর দলগত পরামর্শদান, ধরো একটা ক্লাসে অঙ্ক করাচ্ছি, ধরো একটা কোনো টিচার অঙ্ক করাচ্ছে, সেই অঙ্ক কিন্তু একজন একজন করে অঙ্কটা বোঝায় না। সেই অঙ্কটা বোঝানোর জন্য একটা দলে দলে বোঝায়। মানে ধরো 2+2 = 4 যে হয়, এটা কিন্তু কোনো ব্যক্তিগত পরামর্শ দানের পর্যায়ে পড়ে না, এটা হলো দলগত পরামর্শ। এমনভাবে বিভিন্নভাবে আমরা দলগত পরামর্শ দিয়ে থাকি। বর্তমানে মনস্তত্ত্ববিদ এবং সমাজতত্ত্ববিদগণ মনে করেন যে দলের একটি নিজস্ব সত্তা আছে এবং মানব জীবনে এমন অনেক সমস্যা আছে যার সমাধান দলগতভাবেই সম্ভব, মানে দল ছাড়া সম্ভব নয়। যখন পরিস্থিতি এমন দেখা যায় যে কোনো একজন ব্যক্তি, কোনো একটি দল, যেমন শিক্ষার্থীগণ একসঙ্গে বা কোনো ক্রীড়া দল একত্রে সামগ্রিকভাবে কোনো অসুবিধার সম্মুখীন হন, তখন কিন্তু তাদের দলগতভাবেই পরামর্শ দেওয়াটাই যুক্তিযুক্ত। এবার আসি আমি পরামর্শদানের দ্বিতীয় ভাগের পর্যায়টা হলো পরামর্শদানের পদ্ধতি বা কৌশল। পরামর্শদানের পদ্ধতিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। আবার প্রত্যক্ষ পরামর্শদান, প্রত্যক্ষ পরামর্শদান এবং অপ্রত্যক্ষ পরামর্শদান। এবার প্রত্যক্ষ পরামর্শদান আমরা কাকে বলবো? প্রত্যক্ষ পরামর্শদানকে আমরা ডিরেক্ট কাউন্সিলিং বলবো, আর অপ্রত্যক্ষ নন ডিরেক্টিভ কাউন্সিলিং বলবো। প্রত্যক্ষ পরামর্শদান যে পরামর্শদানে পরামর্শদাতা আর পরামর্শ গ্রহীতা অপেক্ষা তার সমস্যার উপর বেশি গুরুত্ব দেয়, তাকে প্রত্যক্ষ পরামর্শদান বলা হয়। আবার বলছি আমি, যে পরামর্শদানে পরামর্শদাতা পরামর্শ গ্রহীতার অপেক্ষা তার সমস্যার উপর বেশি গুরুত্ব দেয়, তাকে প্রত্যক্ষ পরামর্শদান বলা হয়। এই পরামর্শদানের প্রধান প্রবক্তা হলেন E.G. উইলিয়ামসন। এটি মূলত পরামর্শদাতা কেন্দ্রিক। এই পরামর্শদান
6টি পদ্ধতিতে হয়ে থাকে। প্রত্যক্ষ পরামর্শ দান 6টি পদ্ধতিতে হয়ে থাকে। এই 6টি পদ্ধতি আমি একে একে বলছি। বিশ্লেষণ, বিশ্লেষণ, সমস্যা নির্ণয়, পূর্বাভাস, পরামর্শ দান এবং অনুসরণ। এই 6টা ধাপকে আমরা অতিক্রম করে প্রত্যক্ষ পরামর্শ দানটাকে আমরা প্রদান করি। আর পরোক্ষ পরামর্শ দানের ক্ষেত্রে যেটা আমি বলবো, পরোক্ষ বা অপ্রত্যক্ষ পরামর্শ দানের দানটা হলো এমন একটা পরামর্শ দান, এই প্রত্যক্ষণ অবচেতন মনের প্রতীক, এর মাধ্যমে অবস্থান করে কিন্তু নিষ্ক্রিয়ভাবে একজন ব্যক্তিকে সাহায্য করা হয়। মানে অপ্রত্যক্ষ পরামর্শ দান, যেমন ধরো অবচেতন মন, যেমন আমরা ওই বাইরে দিয়ে একটা ব্যান্ড পার্টি যাচ্ছে, সেই ব্যান্ড পার্টি আমি কিন্তু এখানে পড়াশোনা করছি, সেই অবচেতন মনে যে ব্যান্ড পার্টি যাচ্ছে সেটা কিন্তু আমি বুঝতে পারছি। সেটা হলো অপ্রত্যক্ষ পরামর্শ দানের একটা প্রধান উৎস। সেই পরামর্শ দানের কিছু কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলি আমি একে একে যদি বলি, এই পরামর্শ দানে মানে অপ্রত্যক্ষ পরামর্শ দানে পরামর্শদাতা ও পরামর্শ গ্রহীতা কেউই নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য ব্যগ্র নয়। মানে বাইরে দিয়ে যে একটা ব্যান্ড পার্টি যাচ্ছে, সেই ব্যান্ড পার্টির আমার কোনো কাজে আসবে না যদি আমি আমার মনটা সেই দিকে অবচেতন মনটাকে চেতন মনে কনভার্ট করে দেই। সেই চেতন মনটা তখন কিন্তু আমার সমস্যার বিষয় হবে। এক্ষেত্রে পরামর্শদাতা ব্যক্তির সমস্যার চেয়ে ব্যক্তির উপর বেশি গুরুত্ব দেয়। মানে আমি এখানে যে পড়াশোনা করছি সেই পড়াশোনার উপরেই কিন্তু গুরুত্বটা বেশি দেব আমরা। আবার ধরো এক্ষেত্রে পরামর্শ গ্রহীতা নিজের সমস্যার সমাধানে নিজেই সচেষ্ট হন। তার মানে ওই যে বললাম যে আমি যদি অবচেতন মন থেকে যদি চেতন মনে নিয়ে আসি বাইরের ব্যান্ড পার্টিটাকে, তবে আমার সমস্যা সৃষ্টি হবে। সেই সমস্যা সৃষ্টি হওয়া আমি নিজেই কিন্তু ওই ব্যান্ড পার্টিটাকে আলাদা করে নিতে পারবো। এখানে কিন্তু পরামর্শদাতা আর পরামর্শ গ্রহীতা একজন ব্যক্তিও হতে পারেন। তো আরেকটা পরামর্শ দান যদি আমি আলোচনা করি, সেটা খুব রেয়ার কেসের ক্ষেত্রে হয়, ঐচ্ছিক পরামর্শ দান। তো প্রকৃতপক্ষে কোনো পদ্ধতি এককভাবে কার্যকর হয় না। মনোবিদ বোর্দিন মনে করেন যে রোগার্স আর উইলিয়ামসন এই দুইজন চরমপন্থী একথা বলে গেছেন, কিন্তু বস্তুত পরিস্থিতি অনুযায়ী উভয় পদ্ধতিরই সাহায্য নেওয়া হয়। মানে কি উভয় পদ্ধতি বলতে তোমার প্রত্যক্ষ পরামর্শদান এবং অপ্রত্যক্ষ পরামর্শদানের সংমিশ্রণের ফলে ঐচ্ছিক পরামর্শদানটা তৈরি হয়েছে। এই উভয় পদ্ধতির সংমিশ্রণকেই ঐচ্ছিক পরামর্শদান বলে। এই ঐচ্ছিক পরামর্শদানের স্তরগুলি হলো এক এক করে যদি আলোচনা করি, সমস্যার মূল কারণ অনুসন্ধানের চেষ্টা, সমস্যার খুঁটিনাটি বিশ্লেষণ, সমস্যার সঙ্গে সম্পর্কিত শর্তগুলো পর্যালোচনা, সম্ভাব্য সমাধানের সূত্রের বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, এইসব উপযুক্ত তোমার ঐচ্ছিক পরামর্শদানের ক্ষেত্রে স্তরগুলো হয়ে থাকে। সবশেষে বলবো যে পরামর্শদানের প্রক্রিয়ার মুখ্য উদ্দেশ্য হলো মানুষের থেকে সমস্যা দূরীকরণ। এই সমস্যা যদি দূরীকরণ হয়ে যায় তবে কিন্তু পরামর্শ দাতা আর পরামর্শ গ্রহীতার মধ্যে উভয়ের মধ্যে সম্পর্ক তৈরি হবে এবং বাস্তব পরিস্থিতিতে যা দেখা যাচ্ছে যে কোনো সমস্যা নিয়ে আমাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, সবাইকেই কিন্তু পরামর্শ নেওয়া খুবই প্রয়োজন। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।